বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একজন দুজনকে গুপ্ত হত্যা করে ছাত্রদের শেষ করা যাবে না, প্রশাসন এখনো নির্বিকার আছে উল্লেখ করে তাদেরকে হুঁশিয়ারি করে দ্রুত ব্যবস্থা নিতে আহ্বান জানান শিক্ষার্থীরা। জুলাই আগস্ট অভ্যুত্থানের অন্যতম মাস্টারমাইন্ড মাহফুজ আলম সরকারের মধ্যে থাকা একজন রহস্যময় ক্যারেক্টার। যথেষ্ট ফিলোসোফার মেন্টালিটিতে তিনি হাঁটেন, নানান ধরনের কথা বলেন। মাস্টারমাইন্ড হিসাবে পরিচিতি পেয়েছেন তিনি আন্তর্জাতিক অঙ্গনে। এই বর্তমান সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, যিনি দপ্তরবিহীন উপদেষ্টা, তিনি আবার ডক্টর ইউনূসের একজন সহকারী এবং এই বিপ্লবের মাস্টার মাইন্ড। আমরা কি আমাদের যে বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী, আমাদের সেই সেনাবাহিনীকে কি ইউনূস তার চতুরতার মাধ্যমে, তার চালাকির মাধ্যমে আমাদের সেই গর্বিত সেনাবাহিনীকে সে কি বিপদের দিকে ঠেলে দিচ্ছে? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য পেয়ে যাবেন। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আপনারা ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কি নিয়ে। তো দর্শক শ্রোতা, বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। যদি তুমি ভয় পাও তাহলে তুমি শেষ, একটা কথা ছিল। জুলাই আগস্ট অভ্যুত্থানের অন্যতম মাস্টারমাইন্ড মাহফুজ আলম সরকারের মধ্যে থাকা একজন রহস্যময় ক্যারেক্টার। যথেষ্ট ফিলোসোফার মেন্টালিটিতে তিনি হাঁটেন, নানান ধরনের কথা বলেন। মাস্টারমাইন্ড হিসাবে পরিচিতি পেয়েছেন তিনি আন্তর্জাতিক অঙ্গনে। এই সরকার পতনের পেছনে যার ভূমিকা ছিল অন্যরকম। তো এত সাহসী ছেলেটা একটা স্টেটাস দেওয়ার ঠিক 2 ঘন্টার মধ্যে স্ট্যাটাসটাকে ডিলিট করে দিয়েছে। তাকে কি ভারতের কোনো মন্ত্রণালয় থেকে ফোন দেওয়া হয়েছে, নাকি সরকারের পক্ষ থেকে তাকে কোনো চাপ দেওয়া হয়েছে? তিনি নিজেই তো আসলে সরকার। যখন আপনি উপদেষ্টার পদে আছেন তখন আপনি যাই করবেন ভেবে চিন্তে করতে হবে, কারণ আপনার অতি আবেগী কোনো অ্যাক্টিভিটিস এই রাষ্ট্রকে হুমকির মধ্যে ফেলে দেবে। দর্শক, তারপরেও কি বলা হয় যে আপনার দুরন্তপনা বাঙালি বা কি বলা হয় যে একটা দুঃসাহসী ভূমিকা নিয়েছিল মাহফুজ। তবে তার এই স্ট্যাটাসটা ডিলিট করার পেছনের কারণ কি? যে কোনো জায়গা থেকে এটা বোঝাই যাবে যে এটাতে স্বাভাবিকভাবে ভারত কিভাবে বিষয়টাকে নিবে। ইভেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে বসে, টোটাল দায়ভারটা মাহফুজের উপর দিয়ে যাবে, কারণ তার এই বক্তব্যটা কি সরকারের নাকি তার? এখন আমরা যদি স্পেসিফিকলি আলাদা করে দেখি, এটা অবশ্যই তার, সরকারের পক্ষ থেকে আসে না। কিন্তু তিনি যেহেতু সরকারি থাকা একজন ব্যক্তি, সুতরাং তার এই বক্তব্যটাকে তার বক্তব্য বলেও আসলে কাউন্টার করে সরকার ওইভাবে সুবিধা পাবে না। তো যাই হোক, কি ছিল সেই স্টেটাস? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের এগেনস্টে বাংলাদেশে যখন উত্তাল একটা আলোচনা চলছে, তখনই মাহফুজ আলমের একটা স্ট্যাটাস ঘিরে আবার আলোচনা। মাহফুজ তার ফেসবুক স্ট্যাটাসে লিখছিলেন যে বিজয় এসেছে, তবে সামগ্রিক নয়, মুক্তি এখনো বহুত দূরে। হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চলের সভ্যতা ও সংস্কৃতির যে গড়ন, যা আদতে উত্তর ভারতের চাইতে আলাদা, মুসলিম হিন্দু নির্বিশেষে সে সভ্যতা ও সংস্কৃতির পূর্ণ বিকাশ এবং হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত, শব্দটা এই জায়গাতেই, হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছোঁতে পারবো না। খুবই গভীর ফিলোসফি টাইপের কথাবার্তা, এগুলোকে বুঝতে গেলে আবার আলাদা ব্যাখ্যার দরকার আছে। মানুষের মুক্তির প্রশ্নের সাথে সভ্যতা এবং সংস্কৃতির মুক্তির প্রশ্ন সম্পর্কিত। ভারত একটা ঘেরাও ও জ্ঞাত কর্মসূচি নিয়েছে। 47-এ হিন্দু মৌলবাদী এবং কুলিনদের বাংলা বিরোধিতা থেকে এই পোকায় খাওয়া খণ্ড বাংলাদেশের জন্ম। ওই দেশকে রাষ্ট্র হিসেবে পত্তন করতে হয়েছে পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে একটি জনযুদ্ধের মাধ্যমে। আবার এই রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা এবং ভারতের আধিপত্য মুক্ত রাখতে 1975 আর 24 ঘটাতে হয়েছে। শব্দগুলো তো অনেক গভীরতা আছে। 2 ঘটনার ব্যবধান 50 বছর, কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি। আমরা ভূগোল এবং বন্দোবস্তে আটকা পড়ে গিয়েছি। তাই আমরা বলছি নতুন ভূগোল এবং বন্দোবস্ত লাগবে। ভূগোল মানে মানচিত্রের দিকে হাত দিতে চাচ্ছে আপনার মাহফুজ। স্ক্রিনের এক অংশে যে ছবিটা দেখছেন এটা সে শেয়ার করেছিল। তাই আমরা বলছি যে একটা খণ্ডিত ভূমি একটা জন্মদাগ নেওয়া রাষ্ট্র দিয়ে হয় না। সেই ভূমি ও রাষ্ট্রের সভ্যতাগত আকাঙ্ক্ষা আর রূপান্তর আর সাংস্কৃতিক হেজমনি লাগে, নইলে 71 আর 24-এর বয়ানের স্লোগান কেবল মিছে চিৎকার হয়ে পড়ে রইবে। এর পর অংশে তিনি লিখছেন 71-এর উপরে 75 আর 24 এই 2বার সুযোগ আসার পরেও 72-এর মুজিববাদী বন্দোবস্তকে পুরোপুরি নস্যাৎ করতে পারেনি। তো লম্বা চলে স্ট্যাটাসের মধ্যে আমি শর্টলি পড়ছি। বলা হচ্ছে যে মনে রাখতে হবে, দক্ষিণ এশিয়ায় আশরাফ মুসলিমদের ভূমি পাকিস্তান, ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের ভূমি ভারত, আর হিন্দু মুসলিম দলিত নির্বিশেষে নিপীড়িত মজলুম মানুষের ভূমি বাংলাদেশ। তাই বাংলাদেশকে এই খাঁচা ছেড়ে বেরোতে হবে। দক্ষিণ এশিয়া নয়, পুরো গ্লোবালি সাউথ বাংলাদেশ নেতৃত্ব অনুসরণ করবে। তো তিনি এখানে কি বলা হয় যে অনেক কথাই বলেছেন। তো তার এই স্ট্যাটাসটাকে ঘিরে এই মুহূর্তে যে সমালোচনার জায়গাটা তৈরি হয়েছে, ভারতের আসাম, বিহার বিভিন্ন রাজ্যের দিকেই তিনি ইঙ্গিত করেছেন। 7 সিস্টার্সের যে রাজ্যগুলো সেগুলো দখল অথবা সেগুলো বাংলাদেশে লাগবে, সামহাও এরকম কিছু একটা ইন্টেনশনালি তিনি এখানে বলেছেন। আর এটা ভারতের সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ।
এখন ভারতের যে সরকার আমাদের এই অন্তর্বর্তী সরকারকে নিয়ে বারবার বলছে ইউনূসের এই মৌলবাদী সরকার ভারতের স্বাধীনতার জন্য বা ভারতের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, এই কথাটাকে এতদিন যাবত যেটা ভারত বলে আসছিল, মাহফুজ আলমের এক বক্তব্য সেটাকে কিন্তু সাব্যস্ত করে যে হ্যাঁ, এই অন্তর্বর্তী সরকার ভারতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আর এটার রেজাল্ট ধরে ভারত যদি কোনো সেনা অভিযান চালায় অথবা এই বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের যুদ্ধের ভূমিকা যায়, তাহলে মাহফুজ আলমরা কি পারবে ভারতের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে টিকিয়ে রাখতে? পারবে না, এটাই বাস্তবতা। তো এই স্ট্যাটাসটা হয়তো আবেগের জায়গা থেকে তিনি দিয়েছিলেন। এর পরবর্তী সময়ে স্বাভাবিকভাবে এটা নিয়ে হয়তো কোনো ফোন আসছে অথবা তার যারা ঊর্ধ্বতনরা আছেন তারা বিষয়টাকে নোটিস করছে যে তুমি যেই জায়গাটায় আসো এখান থেকে তুমি এই ধরনের কথা বলতে পারো না। এই কথা কিন্তু বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে, বা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তার এই স্ট্যাটাসটা ভারত বিরোধী না, ভারতের নিরাপত্তা বিরোধী একটা স্ট্যাটাস হবে, যেটা ভারতের শুভেন্দু অধিকারী থেকে শুরু করে প্রতিনিয়ত যারা বলে আসছিলেন। তো সেই জায়গায় হয়তো বিষয়টা নিয়ে নেওয়া তিনি ভয় পাইছেন, ডরাইছেন। আর যদি ডরানি তাহলে হিসেবে স্ট্যাটাস দিয়া লাভ কি? একটা রোমে বসে কথা বলা আর আরেকটা দেশের বিরুদ্ধে যুদ্ধ ছড়িয়ে দেওয়া, দুইটা কিন্তু দুই জিনিস। এখন দেখা যাক, তার স্ট্যাটাস তিনি ডিলিট তো করে দিয়েছেন, কিন্তু এটা মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। এটা নিয়ে ভারত আবার কোন ধরনের ভূমিকা নেয় বা সরকারকে কোন ধরনের চাপ সহ্য করতে হয়। তবে মাহফুজকে বলি, তোমরা যা করবা ভেবে চিন্তে করবা। হুটহাট কোনো কাজ করা ফুটপাট আবার পিছনে চলে গেলে মানুষের কাছে এগুলো নিয়ে তোমাদের অবস্থান সম্পর্কে একটা নেগেটিভ তৈরি হয়, কারণ মানুষ সাহসী নেতৃত্বকে পছন্দ করে। দর্শক, গত পরশুদিন শেষ হয়ে গেল বিজয় দিবস। তো এই বিজয় দিবসের প্রাক্কালে অনেকেই অনেক মন্তব্য করেছেন, অনেকেই অনেক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সেসব স্ট্যাটাসে নানাভাবে তারা বিজয় উদযাপন করেছেন এবং দেশের মানুষকে একত্রিত করেছেন। এবং এই বিজয় দিবস উপলক্ষে, বিশেষ করে এই হাসিনা মুক্ত প্রথম বিজয় দিবসে আমরা যেভাবে আমাদের সেলিব্রেশন করার কথা ছিল আমরা সেভাবেই করেছি। এবং সবার আগে বাংলাদেশে আমার কনসার্ট হয়েছে, সেই কনসার্টে ব্যাপক লোক সমাগম হয়েছে, সবার ভিতরে একটা উৎসব ভাব। কিন্তু এরই ভিতরে এই বর্তমান সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, যিনি দপ্তরবিহীন উপদেষ্টা, তিনি আবার ডক্টর ইউনূসের একজন সহকারী এবং এই বিপ্লবের মাস্টার মাইন্ড, তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। এবং এই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি মূলত ভারতকে একটা উস্কানি দিয়েছেন বললেই আমি মনে করি, যেটার কোনো প্রয়োজন ছিল না। কারণ তার মতো একটা পদে থেকে, আরে উনি তো উপদেষ্টা, আজকে উনি যেই স্ট্যাটাস দিয়েছেন এটা যদি কোনো জায়গায় কোনো সমাবেশে অন্য কোনো লোক দিতে, যিনি সরকারে নাই, যিনি রাজনৈতিক নেতা কিন্তু সরকারে নাই, তার মুখ থেকে এটা বললে হয়তো বা কিছু মানানসই হতো। কিন্তু তিনি সরকারের একজন উপদেষ্টা পদে বসে থেকে তিনি সরকারের অংশ হয়ে তিনি যেই ফেসবুক স্ট্যাটাস দিলেন, এটা এই সরকারের ভাবমূর্তিকে অত্যন্ত কলঙ্কিত করেছে এবং ভারতকে উস্কানি দিয়েছে বলে আমি মনে করি। দেখুন, ভারত তো হচ্ছে একটা নাচুনি বুড়ি, তাকে এই মাহফুজ দিল ঢোলের বাড়ি। আমি একটু দেখাই যে তিনি কি লিখেছেন। তিনি একটা ম্যাপ দিয়েছেন, একটা ম্যাপ। এই ম্যাপে তিনি এই বাংলাদেশের সঙ্গে ভারতের আরো অনেক অংশ জুড়ে দিয়েছেন আশেপাশে। এবং তিনি লিখেছেন যে নতুন ভূগোল ও বন্দোবস্ত লাগবে। একটা খণ্ডিত ভূমি, একটা জন্ম দাগ নেওয়া রাষ্ট্র দিয়ে হয় না। সেই ভূমি ও রাষ্ট্রের সভ্যতাগত আকাঙ্ক্ষা, রূপান্তর আর সাংস্কৃতিক হেজিমনি লাগে। নইলে ৭১ আর ২৪-এর বয়ান স্লোগান কেবল মিছে চিৎকার হয়েই থাকবে। বিজয় এসেছে, তবে সামগ্রিক নয়, মুক্তি এখনো বহু দূরে। তিনি আরও লিখেছেন যে আবারও এই রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা এবং ভারতের আধিপত্য মুক্ত করতে ৭৫ এবং ২৪ গড়াতে হয়েছে। মানে ৭৫ যে শেখ মুজিবুর রহমান হত্যা এবং ২৪ গড়াতে হয়েছে। দুই ঘটনার ব্যবধান ৫০ বছর, কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি, কারণ আমরা ভূগোল ও বন্দোবস্তে আটকা পড়ে গিয়েছি। এবং তিনি বলেছেন যে ম্যাপটা বাসানি, আবুল হাসিম, যোগেন মন্ডল, সোহরাওয়ার্দী সহ সব জাতীয় নেতাই পাকিস্তান আন্দোলনে বিতরণ করেছেন। তাজউদ্দিন ও শেখ মুজিবুর রহমানও তাদের অন্তর্ভুক্ত ছিলেন। বাংলাদেশ শুরুর বিন্দু, অন্তবিন্দু নয়, ৪৭ থেকে ৭১ থেকে ২৪ এর শেষ নয়, ইতিহাস এখনো অপেক্ষমান। মানে উনি বলেছেন যে ইতিহাস এখনো অপেক্ষমান, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। এবং তিনি এই বাংলাদেশের সঙ্গে ভারতের কিছু অংশ জুড়ে দিয়ে তিনি মূলত ভারতকে উস্কানি দিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। এবং এই যে বাংলা ভাষাভাষী যারা আছে বাংলাদেশের আশেপাশে, এদেরকে এক করার জন্য এর আগেও একটা প্রস্তাব করা হয়েছে, ইংরেজ আমলেও করা হয়েছে, কিন্তু এটা কেউ মেনে নেয়নি। এবং বাংলাদেশের বর্ডার, ভারতের বর্ডার, এটা একটা মীমাংসিত সত্য। এখন ভারতের কিছু ইউটিউবার, ভারতের কিছু থাট্টা রাজনীতিবিদ, তারা ওই বলে যে দেখেন একজন বললো যে চট্টগ্রামটা যদি নিয়ে নেওয়া যায়, তো এদের সঙ্গে তো মাহফুজের তুলনা হয় না। মাহফুজ সরকারে আছে। আরে ভাই, সরকারে থাকতে গেলে তোর কথা হিসাব নিকাশ করে বলতে হয়। রাজপথের আন্দোলন আর সরকার থাকা তো এক কথা না। আপনারা শেখ হাসিনাকে সরিয়েছেন, আপনারা ঠিক সরাননি বলতে আপনারা সামনে ছিলেন, ছাত্র জনতা আন্দোলন করে হাসিনাকে সরিয়েছে, আপনারা অগ্রভাগে ছিলেন। এখন দেখেন, হাসিনাকে সরাতে হলে করতে হয় আন্দোলন, যেই আন্দোলনে মানুষের জীবনহানি হয়, মানুষ আহত হয়, সম্পত্তি ধ্বংস হয়, কিন্তু এছাড়া কোনো উপায় ছিল না। কারণ এই ১৫ বছর ধরে জনগণের ঘাড়ে বসে থাকা স্বৈরাচার হাসিনাকে সরানোর জন্য এগুলোর প্রয়োজন ছিল। কিন্তু এখন হাসিনা পালিয়ে যাওয়ার পরে এখন দেশ গঠন করার পালা। বর্তমান তরুণ সমাজ রক্ত দিয়ে চায় না, তারা চায় ঘাম ঝরাতে। কিন্তু তারপরেও বাধ্য হয়ে স্বৈরাচারের হাত থেকে মুক্ত হওয়ার জন্য তারা রক্ত দিয়েছে।
2000 মানুষ মারা গিয়েছে, 10,000-এর মতো আহত হয়েছে, কিন্তু তারা আর রক্ত দিতে চায় না। তারা এখন পরিশ্রম করতে চায়, ঘাম ঝরাতে চায়, দেশপ্রেমে উদত হয়ে পরিশ্রম করে তারা এই দেশটাকে গঠন করতে চায়। সেই দেশটাকে গঠন করার জন্য আপনার এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা অত্যন্ত ক্ষতিকর। আপনি মনে করেন যে এই ভারতকে কথাটা টেনে নেবে না? অলরেডি ভারতের বিভিন্ন মিডিয়াতে আলোচনা শুরু হয়ে গিয়েছে যে সরকারের একজন মন্ত্রী সমাপতির উপদেষ্টা তিনি বলতেছেন যে তিনি ভারতের অংশ দখল করে নেবেন, কারণ এখনো যুদ্ধ শেষ হয়নি, বিজয় এখনো সুদূর পারা হতো। এই ধরনের কথাবার্তা সরকারের একটা পদে থেকে দেওয়া আমি মনে করি এটা অত্যন্ত নিন্দনীয় এবং আমাদের যে এই ভৌগোলিক উপমহাদেশীয় রাজনীতি, এই রাজনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বাংলাদেশ ভারতের যে বর্ডার, এই বর্ডার হচ্ছে মীমাংসিত সত্য। কিছু ছিটমহলের সমস্যা ছিল, এই ছিটমহলের সমস্যাগুলো হাসিনার আমলে এগুলোর মীমাংসা হয়ে গিয়েছে। তারপরেও ওই ভারতের কিছু ইউটিউবারের কথায় আপনি নেচে, আপনি একজন উপদেষ্টা হয়ে, আপনি একজন সমন্বয়ক হয়ে, আপনি এই স্বৈরাচার পতন আন্দোলনের অগ্রভাগের সৈনিক হয়ে আপনি এই বক্তব্য দিতে পারেন না। এটার আমি তীব্র নিন্দা জানাই। আচ্ছা, আপনি আপনার বক্তব্য লিখে ফেসবুকে এটা পোস্ট করেছেন, ভালো কথা। আপনি যদি মনেই করেন যে আপনি অন্তর যা বিশ্বাস করেন তা আপনি আপনার ফেসবুক পোস্টে লিখেছেন, তাহলে আপনি এটা 2 ঘন্টা পরে ডিলিট করলেন কেন? তার মানে হচ্ছে কেউ একজন আপনাকে বলেছে যে তুমি যেটা লিখেছো ফেসবুকে এটা তোমার উপদেষ্টা হয়ে লেখা ঠিক হয়নি। আপনি বুঝতে পেরেছেন, আপনি অনুধাবন করেছেন, অনুধাবন করার পর ডিলিট করে দিয়েছেন, তাই না? আপনাদের বয়স কম, কিন্তু এই কম বয়সেই আপনারা যে দায়িত্ব নিয়েছেন সে দায়িত্ব কিন্তু কম না। আপনারা সেই দায়িত্বের সমানভাবে অবস্থান করে নিজেদেরকে সে পর্যায়ে নিয়ে আসুন। কথা সবসময় বলতে হয় না, নীরবতাও হচ্ছে এক ধরনের কৌশল। এই যে আপনার আরেক কলিগ নাহিদ বলল কি ওই দিন যে বিএনপি আমাদেরকে সহযোগিতা করতেছে না, বিএনপি আমাদেরকে অসহযোগিতা করতেছে। এরপরে বিএনপি খেপে উঠলো যে কিরে আমরা কখন অসহযোগিতা করলাম? তখন নাহিদ বলল কি যে আমার কথাকে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে এবং তথ্য মন্ত্রণালয়ের যে লোকটা প্রেস ব্রিফিংয়ে দিয়েছে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এখন নাহিদকে আমার প্রশ্ন, যে শুরু থেকেই যদি বিএনপি এই সরকারকে অসহযোগিতা করতো তাহলে এই সরকার এতদিন ক্ষমতা টিকে থাকতে পারতো? পারতো না তো। যেই বিএনপি জামাত সরকারকে প্রত্যেকটা পর্যায়ে সহযোগিতা করে আসতেছে, সেই বিএনপি নাকি সরকারকে সহযোগিতা করতেছে না, এটা উপদেষ্টা নাহিদ বলতেছে। আবার এই মাহফুজ আলম কি বলতেছে? সে ভারতের অংশ চায়। এই ধরনের কথাবার্তা একজন উপদেষ্টা হয়ে বলা সম্পূর্ণ অনুচিত এবং এই ধরনের কথাবার্তা ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক করার পথে প্রধান অন্তরায়। অনেকে আবার বলবেন, আরে ভাই, ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে কি হবে? আমরা যুদ্ধ চাই, শত্রুতা চাই, এগুলো হচ্ছে কট্টরপন্থীতা এবং এগুলো আমরা কখনোই সমর্থন করি না এবং হাসিনা পরবর্তী সময়ে এই সব কট্টরপন্থীর বিরুদ্ধে আমাদের অবস্থান সুসংগত থাকবে। আমরা যেভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি বা এখনো করতেছি, ঠিক তেমনি যারা আবার বলে যে ভারতের সঙ্গে যুদ্ধ করতে হবে, ভারতের ভূখণ্ড আমরা চাই, তাদের বিরুদ্ধেও আমাদের অবস্থান থাকবে। এমনকি আবার যারা বলে যে 71 সালে পাকিস্তান থেকে স্বাধীন আমাদের ভুল ছিল, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। এই দেশটা আমাদের, এই দেশটা এখন গড়ার পালা। ভাঙা কঠিন, কিন্তু গড়া আরো কঠিন। কাজী মাহফুজ সাহেব, অনুরোধ জানাই, আপনি একজন উপদেষ্টা, অবশ্যই আপনি যোগ্য উপদেষ্টা, কোনো সন্দেহ নেই আপনার যোগ্যতা নিয়ে, কিন্তু এইভাবে হুটহাট এই ধরনের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আবার 2 ঘন্টা পরে ডিলিট করে নিজেকে ছোট করে। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা কি আমাদের যে বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী, আমাদের সেই সেনাবাহিনীকে কি ইনুস তার চতুরতার মাধ্যমে, তার চালাকির মাধ্যমে আমাদের সেই গর্বিত সেনাবাহিনীকে সে কি বিপদের দিকে ঠেলে দিচ্ছে? এই নিয়ে আসলে আমরা একটু শঙ্কিত এবং আমরা চিন্তিত। আসুন দেখি যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সহ আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতিতে আমাদের বাংলাদেশে সেনাবাহিনী কি অবদান রাখে এবং তাদের বাংলাদেশের সব ক্ষেত্রে মুক্তিযুদ্ধ থেকে এই পর্যন্ত তাদের অবদান কতটুকু। যে আমরা যদি দেখি বাংলাদেশে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে। আমরা যদি দেখি বাংলাদেশের অর্থনীতিতে সেই 1988 সাল থেকে বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে খুব সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছে এবং প্রতি বছর প্রায় 300 মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ সেনাবাহিনী ইউএন মিশন থেকে পায়। তাহলে বাংলাদেশে আমাদের জন্য একটি গর্বের বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এবং পুরা দক্ষিণ এশিয়ার মধ্যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছে, সংখ্যায়ও সবচেয়ে বেশি, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ইনুস কি আমাদের সেই গর্বিত সেনাবাহিনীকে কি বিপদের দিকে ঠেলে দিচ্ছে, তাদেরকে বিতর্কিত করছে? ইনুস বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে বাংলাদেশে কি কি করাচ্ছে এবং কি কি হচ্ছে, আসুন একটু দেখি। এর ফলে বাংলাদেশের সেনাবাহিনীর উপরে কি ইম্প্যাক্ট পড়তে পারে, দেশের উপরে কি ইম্প্যাক্ট পড়তে পারে, এগুলো নিয়ে আসলে একটু বিশ্লেষণ করে দেখি। যে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে যে কাজগুলো করছে এবং বাংলাদেশের সেনাবাহিনীকে দিয়ে
এখন ইনুস যে কাজগুলো করানোর চেষ্টা করা হচ্ছে সেইগুলো আসলে জাতিসংঘ সহ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক সংস্থাগুলো সেগুলো কিভাবে দেখছে। তো বাংলাদেশে যেগুলো হচ্ছে এখন স্পষ্টতই বাংলাদেশে হিউম্যান রাইটসের ভায়োলেশন হচ্ছে। আপনি যদি ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসের আর্টিকেল 2 থেকে 9 পর্যন্ত আপনি দেখেন, যে আর্টিকেল 2 থেকে 9-এ ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসে কিন্তু আমাদের প্রত্যেক মানুষের বাক স্বাধীনতার কথা বলা আছে, রাজনৈতিক চর্চার কথা বলা আছে এবং তাদের ধর্ম চর্চার কথা, তাদের অধিকার সেখানে বলা আছে। এখন বাংলাদেশে কি এগুলো কি ভায়োলেশন হচ্ছে না হচ্ছে না? আপনি যদি দেখেন স্পষ্টতই বাংলাদেশে হিউম্যান রাইটসের ব্যাপকভাবে বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, যেগুলো আর্টিকেল 2 to 9 পর্যন্ত আপনারা যদি দেখেন, যেগুলো আর্টিকেল 2 থেকে 9 পর্যন্ত এগুলো ভায়োলেশন হচ্ছে, ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসের আইন ভায়োলেশন হচ্ছে, যেটি কখনোই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘ সেগুলো কখনোই ভালোভাবে নেয় না। তারপরে আরেকটা বিষয় যদি দেখেন, যে এথনিক মাইনরিটির উপর যে বাংলাদেশে নির্যাতনগুলো হচ্ছে, যে এথনিক মাইনরিটির উপরে বাংলাদেশে যে নির্যাতন হচ্ছে, এটা কখনই ইউনাইটেড নেশন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক সংস্থাগুলো সেগুলো ভালোভাবে নেয় না। বিশেষ করে এথনিক মাইনরিটির উপরে নির্যাতনটা আন্তর্জাতিক সংস্থাগুলো খুব গুরুত্ব সহকারে বিবেচনা করে। সেই জায়গার মধ্যে কি বাংলাদেশে এথনিক মাইনরিটির উপরে কি হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে? অবশ্যই 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে আমাদের এথনিক মাইনরিটির উপরে, সংখ্যালঘুদের উপরে ব্যাপকভাবে অন্যায় অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তাদের বাড়িঘরে হামলা করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে, তাদের উপরে চাঁদাবাজি করা হচ্ছে। এগুলো প্রমাণিত, এগুলোর জন্য রিপোর্ট তৈরি করা হচ্ছে। উপাসনালয়গুলোতে কি হামলা করা হয়েছে? অবশ্যই উপাসনালয়গুলোতে এবং বাংলাদেশে মূর্তি ভাঙ্গার মতো কাজ বাংলাদেশে ঘটেছে 5 তারিখের পর থেকে, এবং সেটা ব্যাপকভাবে ঘটেছে 5 তারিখের পর থেকে, এই ইনুস দায়িত্ব নেওয়ার পর থেকে। এখন এই বিষয়গুলো, এই রিপোর্টগুলো তৈরি হচ্ছে, এই রিপোর্টগুলো যখন তৈরি শেষ হবে, এই রিপোর্টগুলো যখন ইউনাইটেড নেশনের যখন সাবমিট করা হবে এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও যখন রিপোর্টগুলো ফাইনাল করে যখন ইউনাইটেড নেশনে সাবমিট করবে, তখন কিন্তু ইউনাইটেড নেশন বাংলাদেশ থেকে সেনাবাহিনী, শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনী নিবি কিনা সেই ব্যাপারে বিবেচনা করবে। কারণ ওই মিশনটার নামই হচ্ছে কিন্তু শান্তিরক্ষা মিশন, যেগুলো সারা বিশ্বে যেখানে অশান্তি সৃষ্টি সেই দেশগুলোতে তারা সেনাবাহিনী পাঠিয়ে সেখানে সাহায্য সহযোগিতা করে। তো এখন যদি বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে যদি ইউনুস হিউম্যান রাইটসের ভায়োলেশন করে, এথনিক মাইনরিটির উপরে নির্যাতন যে হচ্ছে এগুলো যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয়, এবং উপাসনালয়গুলোতে যে হামলা হচ্ছে এগুলোর অভিযোগ যদি প্রমাণিত হয় এবং এই রিপোর্টগুলো জাতিসংঘে যদি যায়, তাহলে আমাদের বাংলাদেশ থেকে সেনাবাহিনী আর আমাদের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিবে না। এ হচ্ছে একটা পয়েন্ট। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে কেউ কেউ আঙ্গুল তুলছে, অভিযোগ তুলছে যে আমাদের সেনাবাহিনীর মধ্যে কোনো উগ্রপন্থা বা কোনো উগ্রবাদী সংগঠনের কোনো সদস্য ঢুকে পড়ছে কিনা। সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং বিবেচ্য বিষয়। সো এই বিষয়টি যদি জাতিসংঘের কাছে, জাতিসংঘ কিন্তু উগ্রবাদীদের বিরুদ্ধে, মৌলবাদীদের বিরুদ্ধে এবং তালেবানি গোষ্ঠী, এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কিন্তু খুব জোরালোভাবে ভূমিকা রেখে কাজ করছে। এখন যদি জাতিসংঘের কাছে যদি এটা প্রমাণিত হয় এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে রিপোর্ট তৈরি করছে সেই রিপোর্ট যদি পেশ করে এবং জাতিসংঘের কাছে যে রিপোর্ট যাচ্ছে তৈরি হচ্ছে, এখানে যদি প্রমাণিত হয় যে বাংলাদেশ সেনাবাহিনীতে উগ্রপন্থীরা ঢুকে পড়েছে, এই দুইটা জিনিস যদি প্রমাণিত হয় যে হিউম্যান রাইটসের ভায়োলেশন হচ্ছে, এথনিক মাইনরিটির উপরে হামলা হচ্ছে, উপাসনালয়গুলোতে হামলা হচ্ছে, পাশাপাশি সেনাবাহিনীতে কিছু উগ্রপন্থী লোক ঢুকে গেছে, তাহলে বাংলাদেশ থেকে কিন্তু আর ইউনাইটেড নেশনে কোনো শান্তিরক্ষা বাহিনীতে মিশনে কোনো লোক নেওয়া হবে না। এতে করে যেটা হবে যে যদি আমাদের সেনাবাহিনীরা যদি ইউনাইটেড নেশনের পিস কিপিং মিশনে যদি না যাইতে পারে, ওখানে যদি কাজ না করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ প্রতি বছর $300 মিলিয়ন লস করবে, যেটা পুরো বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির উপর প্রভাব ফেলবে এবং যেসব সেনাবাহিনীগুলো ইউনাইটেড নেশনে যায় তাদের উপর একটি ব্যক্তিগতভাবে এটা প্রভাব বিস্তার করবে। এখন প্রশ্ন, তাহলে ইউনুস কি আমাদের সেনাবাহিনীকে পরিকল্পনা মাফিক তার ব্যক্তি স্বার্থের জন্য সে কি আমাদের সেনাবাহিনীকে ব্যবহার করছে, তাদেরকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে? আর যদি তাই হয়, আমি বাংলাদেশ সেনাবাহিনীকে বলবো, আমার ভাইদেরকে বলবো, আপনারা বাংলাদেশের অত্যন্ত গর্বের একটি বাহিনী, আপনাদেরকে নিয়ে আমরা গর্ব করি, আপনাদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা, অগাধ ভালোবাসা, আপনাদেরকে আমরা ভালোবাসি। বাংলাদেশে 71-এর মুক্তিযুদ্ধ সহ সব সময় বাংলাদেশ যখন বিপদে পড়েছে আপনারা তখন এগিয়ে এসেছেন, বাংলাদেশ যখনই কোনো টার্নিং পয়েন্টে পড়েছে আপনারা এগিয়ে এসেছেন, তাদেরকে উদ্ধার করেছেন। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই ইউনুস সাহেবের কোনো প্ররোচনায় পড়ে তার আদেশ নির্দেশ শুনে বাংলাদেশের হিউম্যান রাইটসের ভায়োলেশন করবেন না। আপনারা যেন এই জিনিসটি আপনারা অন্ততপক্ষে আপনাদের সুনামটুকু রক্ষা করবেন। আমরা চাই আপনারা ইউনাইটেড মিশনে প্রতি বছরের ন্যায় আপনারা আগের মতো নিজেদের সুনামের সহিত দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশে যে $300 মিলিয়ন যে প্রতি বছর আয় হয় সেটি অব্যাহত থাক। কিন্তু এই ইউনুস সাহেবের প্ররোচনায় পড়ে আপনারা বাংলাদেশে হিউম্যান রাইটসের ভায়োলেশন করবেন না, এথনিক মাইনরিটির উপর নির্যাতনের বিষয়টি আপনারা ভালোভাবে দেখবেন এবং
আপনাদের মধ্যে কোনো উগ্রপন্থী ঢুকে পড়েছে কিনা সেটি ভালোভাবে বিবেচনা করবেন। আশা করি আপনারা দেশের একটি গর্বের একটি বাহিনী হিসাবে আপনারা আগের মতো অতীতের মতো আপনারা দায়িত্ব পালন করবেন এবং ইউনূসের কোনো অবৈধ আদেশ নির্দেশ আপনারা শুনবেন না। ইউনূস কিন্তু একদিন চলে যাবে বাংলাদেশ থেকে। ইউনূস আর বাংলাদেশে আসবে না, হয়তো এমন একদিন আসবে, কিন্তু এই বাংলাদেশটা তো আমাদের, বাংলাদেশটা আপনাদের সকলের। তো এই বাংলাদেশটাকে রক্ষা করতে হবে। আসুন সকলে মিলে আমরা এই ইউনূসের অবৈধ আদেশ নির্দেশ থেকে বিরত থাকি এবং সেনাবাহিনীকে আমাদের মর্যাদার জায়গায় দেব। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত ইনফরমেশন পেলেন, বিস্তারিত তথ্য পেলেন। যাই হোক দর্শক শ্রোতা, বর্তমানে দেশের পরিস্থিতি কি আপনারা সকলেই জানেন, নতুন করে আর কিছুই বলার নেই। এই সম্পর্কে আপনাদের মতামত কি, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে এখনই ঝটপট জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো আপডেট নিউজ নিয়ে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।